দূর দূরান্ত থেকে দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বিসিএস কনফিডেন্স আয়োজিত আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউল ইসলাম, উপব্যবস্থাপক পরিচালক বিসিএস কনফিডেন্স। প্রতিদিনের মতো আজকেও আমরা উপস্থিত হয়েছি। আজকে বিসিএস কনফিডেন্সের একজন সিনিয়র শিক্ষক আপনাদের সাথে কথা বলবে গাণিতিক যুক্তি বিষয়ের এবং মানসিক দক্ষতা বিষয়ের, দুইটা সাবজেক্ট উনি পড়ান বিসিএস কনফিডেন্সে। সিনিয়র শিক্ষক শাহানুর আলম স্যার দীর্ঘদিন ধরে বিসিএস কনফিডেন্সে শিক্ষকতা পেশার সাথে ইনি আছেন এবং সরকারের একজন কর্মকর্তা হিসেবে আছেন, একটা সরকারি চাকরিজীবী। তো হচ্ছে আমরা আজকে কথা দীর্ঘায়িত করবো না, সরাসরি স্যারের আলোচনায় চলে আসবো, যেহেতু আমাদের 5-6 মিনিট দেরি হয়ে গেছে। কিন্তু তার আগে একটু বলে নেই, আপনারা অনেকেই আমাদের অনলাইন কোর্সে ভর্তির ব্যাপারে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেছেন। তো আপনারা যারা ভর্তি হতে ইন্টারেস্টেড তাদের জন্য আমরা আজকে একটা মোবাইল নাম্বার দিয়েছি, নিচের স্ক্রিনে এই মোবাইল নাম্বারটা পাবেন। আমরা ভর্তির 3টা সিস্টেম রেখেছি। এক হচ্ছে আপনি ফুল কোর্স করতে পারবেন, অর্থাৎ হচ্ছে ক্লাস এবং পরীক্ষা দিতে পারবেন, এইটা এক ধরনের। আরেকটা হচ্ছে কেউ যদি চান যে আমি একটা বা দুইটা সাবজেক্ট পড়বো, অনেকের আছে ইংরেজি দুর্বলতা, শুধু ইংরেজি পড়তে চান, অনেকের আছে ম্যাথমেটিক্সের দুর্বলতা, শুধু ম্যাথমেটিক্স পড়তে চান, অথবা অনেকের আছে জেনারেল নলেজের দুর্বলতা আছে, ওনারা জেনারেল নলেজ পড়তে চান। যে যেটা পড়তে চান চাইলে একটা দুইটা তিনটা সাবজেক্টও পড়তে পারবেন, এটা আপনার ইচ্ছা, আপনি ওইটাও ভর্তি হতে পারবেন। এছাড়া অনেকে আছেন প্রস্তুতি নেওয়া শেষ, শুধু পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তারাও কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন আমাদের সাথে। আমাদের স্ক্রিনে যে নম্বরটা দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করতে পারবেন, তবে আগামী 1 ঘন্টা পরে যোগাযোগ করতে হবে। এই 1 ঘন্টা আমরা লাইভে থাকবো, লাইভে থাকাকালীন সময় আমরা কারোর সাথে কথা বলবো না। আর 3টা বিষয় একটু বলি। আগামীকাল হচ্ছে লাইভে আপনাদের সাথে আসবেন হচ্ছে বাংলা বিষয়ের সিনিয়র শিক্ষক জনাব সবুজ স্যার আসবেন। উনি বাংলা বিষয়ের আমাদের এখানে সিনিয়র শিক্ষক। বাংলা ভাষা ও সাহিত্য দুইটি অংশ আপনাদের সাথে কথা বলবেন এবং গভর্নমেন্টের সরকারি চাকরিতে আছেন এবং পুলিশ বিভাগে আছেন। তো হচ্ছে উনি আসবেন। আপনারা যতটা পারেন যদি শেয়ার করে দেন, এটা অন্যদের জন্য উপকার হবে এবং কম্পিটিশনটা বাড়বে, এটা আপনাদের জন্য সুবিধা হবে। আর যার যা প্রশ্ন আছে আপনারা কিন্তু প্রশ্ন করতে পারবেন। আমাদের আজকে টেকনিক্যাল সাপোর্টে আমরা আরেকটা বিষয় যোগ করেছি, আমাদের এক্সপার্ট কিন্তু আরেকটা এক্সট্রা মোবাইল নিয়ে বসতেছেন। সুতরাং হচ্ছে এই মোবাইলের মাধ্যমে উনি দেখে দেখে আপনাদের প্রত্যেকের উত্তর দিতে পারবেন। আমি গতকালকের একটা কথা বলি, অনেকে একই প্রশ্ন কয়েকবার করেছেন অথবা সিলি কোশ্চেন করেছেন, এই কোশ্চেন গুলো করা বাদ দেন, ঠিক আছে? যেমন গতকালকে শাহ মোহাম্মদ সজীব স্যার যখন বললেন যে একজন সরকারি কর্মকর্তা জয়েন করে কত টাকা পাবেন, একজন পট করে লিখে ফেললেন 3,000 টাকা পাবেন। আরে ভাই, এটা কেমন কথা? 3,000 টাকা একজন সরকারি কর্মকর্তা পায়, তাহলে সে চলে কিভাবে? কেন সরকারি চাকরির জন্য চেষ্টা করবে? সুতরাং হচ্ছে আপনি কিন্তু বিসিএস ক্যাডার অফিসার হওয়ার মানসিকতা নিয়ে আসছেন। ইউ আর কামিং টু বি বিসিএস ক্যাডার অফিসার, সো ক্যাডার হওয়ার মতো করে মেন্টালিটি তৈরি করবেন। সিলি কথাবার্তা বলবেন না, এলোমেলো কথাবার্তা বলবেন না, এগুলো বলা উচিত না। তো হচ্ছে আমি আর কথা দীর্ঘায়িত করছি না, আমাদের আজকের শ্রদ্ধেয় শিক্ষক জনাব শাহানুর আলম স্যারের কাছে চলে যাচ্ছি। জনাব শাহানুর আলম স্যারকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। স্যার আমাদের মাঝে চলে আসছেন, স্ক্রিনে চলে আসছেন। জনাব শাহানুর আলম স্যার, স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি 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 ভাই, থ্যাংক ইউ স্যার। আপনাকে বিসিএস কনফিডেন্স পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায় আসার জন্য। অসংখ্য ব্যস্ত ছিলেন এবং আপনারা যারা সরকারি কর্মকর্তা, আপনারা যেহেতু অনেক কর্মকর্তা ছুটিতে আছে, আপনারা একটু বেশি ডিউটি করতে হচ্ছে। এই করোনা মহামারী মাথায় রেখেও জীবনের ঝুঁকি নিয়ে আপনারা যারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন, সবাইকে স্যালুট জানাচ্ছি। আজকে একটা দুঃসংবাদ দেখলাম ফেসবুকে, আমার খুব পছন্দের একজন মানুষ মাশরাফি বিন মুর্তজা, ম্যাশ নামে পরিচিত, উনি করোনা এফেক্টেড হয়েছেন শুনলাম। দোয়া করি আল্লাহ পাক যেন তাকে মুক্ত করেন, কারণ উনি জনগণের জন্য কেবল কাজ করা শুরু করেছেন। এইরকম ইয়াং এনার্জেটিক অফিসারদের, ইয়াং এনার্জেটিক এমপিদের দরকার আমাদের মাঝখানে। তো স্যার আমি আর কথা দীর্ঘায়িত করছি না, শিক্ষার্থীরা আপনার জন্য অপেক্ষা করছে। আপনাকে পোডিয়াম দিয়ে চলে যাচ্ছি। স্যার আবারও অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ জিয়া ভাই, আপনাকে আসলে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। বিসিএস কনফিডেন্সের এত সুন্দর একটা আয়োজনের জন্য, লাইভ ক্লাসে আয়োজন করার জন্য। যখন দেশ খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, সারা পৃথিবী, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতেই এই করোনার ভয়াবহ থাবালে পুরা পৃথিবী যখন প্রকম্পিত, মানুষের আস্থার জায়গাটুকু নেই, মানুষ প্রতিনিয়ত খুব ঝুঁকির মধ্যে রয়ে গেছে। সেই খারাপ সময়ের মধ্যে বিসিএস কনফিডেন্স যে এত সুন্দর একটা আয়োজন করেছে বা লাইভ ক্লাসের আয়োজন করেছে, আমি বিসিএস কনফিডেন্সের প্রতিষ্ঠাতা পরিচালক মৃত লাইন মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যারকে স্মরণ করে
তাসিম মোহাম্মদ গিয়ামউদ্দিন ম্যাডামকে ধন্যবাদ জানাই, এবং বাংলাদেশের যে যে প্রান্ত থেকে জয়েন করেছেন আমার এই ক্লাসে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আপনারা বিগত দিনগুলোতে দেখেছি কথা বলেছেন শাহ মোহাম্মদ সজীব স্যার, আমার খুব প্রিয় একজন মানুষ। কথা বলেছেন শ্রদ্ধেয় কবি স্যার খুলনা থেকে, স্যারও আমার খুব কাছের মানুষ, আমার যেহেতু এলাকার। আর কথা বলেছেন শ্রদ্ধেয় সুমন স্যার, কথা বলেছেন প্রলয় পাল স্যার, আমার খুব আন্তরিক এবং খুব প্রিয় একজন মানুষ। তো তাদের কথা আপনারা শুনেছেন, তারা কিন্তু বিসিএস এর প্রস্তুতির বিষয়ে অনেক পরামর্শ আপনাকে দিয়েছেন, এবং বিসিএস কনফিডেন্সের অধিকাংশ শিক্ষক মহোদয় কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্স, এবং তারা দীর্ঘদিন, কেউ কেউ 10 বছর 15 বছর পর্যন্ত আপনাদেরকে এই সামগ্রিক ক্লাস নেওয়া থেকে শুরু করে বিসিএস ক্যাডার হওয়ার বিষয়ে সবসময় সহযোগিতা করে আসছেন। আপনাদের পাশে রয়েছেন লায়ন তাসলিমা গিয়াস ম্যাডাম, যিনি বর্তমানে কনফিডেন্সের এমডি মহোদয়, তিনি সর্বক্ষণিক সাপোর্ট দিয়ে গেছেন। এবং আজকে যখন আমি বিকালবেলা ম্যাডামের সাথে দেখা করছি, উনিও কিন্তু আমাকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন যে স্যার আপনি এভাবে এভাবে ছেলেমেয়েদেরকে একটু কথা বলেন। আমি চেষ্টা করছি আর ম্যাডামের সেই অনুরোধ, ম্যাডামের সেই অ্যাডভাইস, সেগুলো আপনাদের ক্যারি করার জন্য। তো আমি মূলত বিশেষ কনফিডেন্সে মানসিক দক্ষতা এবং গাণিত যুক্তির অংশটুকু আপনাদেরকে পাঠদান করি, এবং এই দুটি বিষয় নিয়ে কথা বলবো। তার আগে আমি 2-3 মিনিট কথা বলবো বিসিএস ক্যাডার কেমনে হওয়া যায়, এবং সে বিষয়ে আসলে আপনাদের কি ধরনের মানসিক প্রস্তুতি থাকা দরকার সেটা নিয়ে। তো প্রথম যেটা বলবো সেটা হলো যে একজন বিসিএস ক্যাডার আপনি কেন হইতে চান সেটা আসলে আপনার জানাটা কিন্তু খুবই জরুরি। আপনি মন চাইলে আপনার বড় ভাই বা আপনার বন্ধু বা অন্য কেউ ক্যাডার সার্ভিসে জয়েন করলো, আপনি দেখেই বিসিএস এর জন্য আসতে চাইলেন, এটা কিন্তু আসলে ঠিক না। আপনাকে প্রথমে আসলে বুঝতে হবে যে আসলে আপনি ক্যাডার সার্ভিসে আসতে চান। তো বিসিএস ক্যাডার হওয়ার আসার ক্ষেত্রে আমি মনে করি সর্বপ্রথম একটা ছেলে বা মেয়ে ক্যাডার হইতে চায়, তার প্রথম যে কারণ হলো যে এই চাকরিটা হলো বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের সম্মানের একটা চাকরি। আপনি দেখেন, আপনি যদি অন্য যে কোনো সার্ভিসের সাথে কম্পেয়ার করে দেখেন, যে কোনো সার্ভিসের তুলনায় কিন্তু ক্যাডার সার্ভিসে একজন অফিসারের সম্মান সব থেকে বেশি। এবং অন্য যে বিষয়টা সিকিউরিটি, এখন দেখেন বর্তমান করোনাতে আমরা যারা সরকারি কর্মকর্তা, আমরা কিন্তু প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করতেছি, এবং আমাদের চাকরির সিকিউরিটি কিন্তু অন্য যে কোনো জবের তুলনায় কিন্তু অনেক বেশি। তো পরিশ্রম করলেও আমরা যেহেতু মানুষের জন্য কাজ করতে পারছি, মন থেকে কিন্তু একটা ভালো লাগা কাজ করে। আপনি যদি ক্যাডার সার্ভিসে জয়েন করেন, তাহলে আপনি অবশ্যই আপনি দেশের জন্য কাজ করতে পারবেন উইথ সম্মানের সাথে, এবং অবশ্যই জবের সিকিউরিটির জন্য। আর আপনাদের এই সুন্দর একটা চাকরি এবং ক্যাডার সার্ভিসে জয়েন করতে পারেন, সেই জন্য বিশেষ কনফিডেন্স দীর্ঘদিন যাবত আপনাদের সাথে আপনাদের পথ চলার সাথী হয়ে আছে, আর ভবিষ্যতেও অবশ্যই আপনাদের সাথী হয়ে বিশেষ কনফিডেন্স থাকবে। এবং আমি বিসিএস ক্যাডার হওয়ার ক্ষেত্রে প্রথম যেটা করা কর্তব্য সেটা হলো আপনাকে অবশ্যই একটা টার্গেট সেট করতে হবে যে আপনি কোন ক্যাডারে জয়েন করতে চান। তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রত্যেকটা ক্যাডারের বিসিএস পুলিশ, বিসিএস অ্যাডমিন, বিসিএস ফরেন, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন, এই ক্যাডারগুলোর কোন কোন ক্যাডারে কি সুবিধা অসুবিধা এবং এখানে আপনি কতটুকু নিজেকে এফোর্ট দিতে পারবেন, সেই বিষয়গুলো সম্বন্ধে আপনাকে প্রথমে একটু জেনে নিতে হবে। এবং দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হলো যে আপনারা অনেকে যে ভুলটা করেন সেটা হলো যে পরীক্ষা দিবেন, ফর্ম ফিল আপ করছেন, বাজার থেকে নামি দামি কোনো কোম্পানির এক গাদা বই কিনে বাসায় নিয়ে হাজির। এইটা আসলে করা যাবে না। প্রথম যে কাজ আপনি প্রথমে টার্গেট সেট করবেন। দ্বিতীয় কাজ হলো অবশ্যই আপনি সিলেবাসটাকে বুঝবেন যে বিসিএস এ কোন কোন সিলেবাসে কোন অংশটুকু পড়বেন, কোন অংশটুকু পড়বেন না। এখন যদি আপনি মনে করেন যে কোনো একজন ভালো রাইটারের 10টা উপন্যাস আপনি কিনে নিয়ে আসলেন, এনে নিয়ে উপন্যাসগুলি পড়া শুরু করলেন, এটা কিন্তু আসলে আপনার পড়ার বিষয় না। আপনার পড়ার বিষয় লাগে সিলেবাস দেখবেন, সিলেবাস দেখে তারপর সিলেবাস অনুযায়ী কতটুকু পড়ার দরকার সেটা আপনি নির্ধারণ করে ফেলবেন। এখন আপনি বলতে পারেন তাহলে আমি সিলেবাস দেখে কিভাবে পড়া শুরু করবো। সেক্ষেত্রে আপনার প্রিভিয়াস বিসিএস এ অর্থাৎ 10তম বিসিএস থেকে বর্তমানে 40তম বিসিএস পর্যন্ত যতগুলা কোশ্চেন আছে একটু কষ্ট করে একবার রিডিং দেন। এবং বেসিক্যালি 35তম বিসিএস থেকে বিসিএস সিলেবাসটি পরিবর্তন হয়েছে, এবং এর আগে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হতো 100 নম্বরের, এখন প্রিলিমিনারি পরীক্ষা 35তম থেকে 200 নম্বরের পরীক্ষা হয়। এবং সেই অনুযায়ী আপনি পুরো সিলেবাসটা একটু জানার জন্য কোশ্চেন গুলো একবার জাস্ট পড়ে ফেলেন, একে কোশ্চেন অ্যানালাইসিস বলে। দেন আপনি দেখবেন ইজিলি কিন্তু এই বিসিএস এ কি কি পড়তে হবে এই জায়গাটা আপনার একদম পরিষ্কার আইডিয়া হয়ে যাবে। আইডিয়া হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে রেগুলার পড়তে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে আজকে শুরু করলো 10 ঘন্টা পড়লো, কালকে পড়ে না, এটি কিন্তু করা যাবে না। আপনাকে রেগুলার হইতে হবে এবং অবশ্যই একটু ধৈর্য থাকতে হবে। আরেকটা বিষয় খুব গুরুত্ব সহকারে আমি যে কথাটা সবসময় বলে থাকি যে আমার প্রিয় শিক্ষার্থীদেরকে, যে আপনাকে অবশ্যই প্রত্যেক সাবজেক্টের বিষয়ে আলাদা আলাদা টাইম ম্যানেজমেন্ট করতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেকে এইটা বোঝে না যে আসলে টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। আপনি প্ল্যান করবেন প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা। যেমন আপনি যদি বাংলায় দুর্বল হন তাহলে আপনার বাংলায় সময় বেশি দিতে হবে। আপনি যদি গণিতে দুর্বল হন
তাহলে আপনি গণিতে সময় বেশি দিবেন। অর্থাৎ আপনার যে সাবজেক্টের প্রবলেম বা আপনি যেখানে খুব আনইজি ফিল করেন সেই সাবজেক্টের জন্য আপনাকে আলাদা আলাদা প্ল্যান করতে হবে। অর্থাৎ ইংলিশের প্ল্যান ম্যাথের সাথে মিলানো যাবে না, ম্যাথের প্ল্যান কিন্তু ইংলিশের সাথে মিলানো যাবে না, আপনাকে আলাদা আলাদা প্ল্যান করতে হবে। এবং পরের যেটা বলবো, অবশ্যই টেক্সট বুক পড়তে হবে। আপনারা বাজারের গাইড বই, বিভিন্ন নামি দামি বই আছে, এটা কিনে আনেন, এর প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া শুরু করেন। বেশ 10, 15 বা 20 পৃষ্ঠা পড়ার পরে কিন্তু আপনি এনার্জিটা হারিয়ে ফেলেন যে বোধহয় হবে না, এত পড়া আমি কখন পড়বো। বিসিএস এর পড়া কিন্তু অনেক বেশি না, যদি আপনি খুব নিয়ম করে এবং টু দা পয়েন্ট পড়তে পারেন তাহলে কিন্তু বিসিএস এর পড়া কিন্তু অনেক বেশি না। এখন এই বিষয়টা কিন্তু আপনি ঠিক মতো বুঝাইতে পারবেন না, তো কোনটুকু পড়বেন, কোনটা পড়বেন না, কোনটা বাদ দিবেন, কোন সময় কোনটা পড়া উচিত, এই বিষয়গুলোর জন্য কিন্তু বিসিএস কনফিডেন্স আপনাকে প্রতিনিয়ত লাইভ ক্লাস, অনলাইন ক্লাস এবং সাবজেক্ট ওয়াইজ, যেভাবে একটু আগে যে কথা বলছিলেন যে আপনাদেরকে অবশ্যই সাবজেক্ট ওয়াইজ পড়ানোর ব্যবস্থা করছে, এটাকে আমি ধন্যবাদ জানাই কনফিডেন্স পরিবারকে, কেননা তারা ভালো একটা উদ্যোগ নিয়েছে। অনেকে শুধু ম্যাথ পড়লেই হয়ে যায়, বাকিগুলো তারা মোটামুটি ভালো পারে, তারা যেন শুধু ম্যাথ পড়তে পারেন, যারা শুধু ইংলিশ দরকার তারা শুধু ইংলিশ পড়তে পারেন, এই সুন্দর ব্যবস্থাটা করছেন। এজন্য আসলে আমি জিয়া ভাইকে ধন্যবাদ জানাই, কেননা খুব ভালো একটা সময় উপযোগী সিদ্ধান্ত তারা নিয়েছেন। এবং সর্বোপরি যে কথাটা বলবো সেটা হলো পরিশ্রম। পরিশ্রমের কোনো বিকল্প নেই, আপনাকে অবশ্যই টার্গেট সেট করে সেই অনুযায়ী আপনাকে পড়তে হবে। করোনা কবে শেষ হয় এটা তাহলে বলা খুব কঠিন, মহান আল্লাহ পাক ভালো জানেন। সারা পৃথিবীতে যেভাবে আসলে করোনার বিস্তার হচ্ছে, তো এজন্য আপনাকে কিন্তু বসে থাকলে হবে না, আপনাকে অবশ্যই এটা মাথায় নিতে হবে যে পরীক্ষা তো কোনো না কোনো দিন হবে, যেহেতু পরীক্ষা কোনো না কোনো দিন হবে, সুতরাং আপনাকে সেই লক্ষ্যকে মাথায় রেখে আপনার প্রস্তুতি কিন্তু নিয়মিতই আপনাকে নিয়ে যেতে হবে। এবং দেখেন, আপনার যে বন্ধুটি ক্যাডার সার্ভিসে জয়েন করবে বা যার প্রিপারেশন অনেক ভালো, সে কিন্তু বসে নেই, সে কিন্তু রেগুলার আপনাকে আপনার লেখাপড়া কিন্তু করতেছেই। এবং আপনি সবসময় চেষ্টা করবেন নিজের সাথে নিজেকে কম্পেয়ার করার জন্য, যে গতকাল আপনি যতটুকু লেখাপড়া করছেন আজকে যেন তার থেকে আরো 10 মিনিট বেশি হলে আপনি পড়তে পারেন। এবং বিসিএস এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই টপিকস বুঝে বুঝে সুন্দর করে পড়তে হবে। আমরা জানি বিসিএস প্রিলি, রিটেন এবং ভাইবা তিনটা অংশেই পরীক্ষা হয়, এবং অধিকাংশ ছেলেমেয়েরা প্রিলিতে খুব লেখাপড়া করে। আসলে আপনাদের উচিত হলো প্রিলি, রিটেন এবং ভাইবা যে সকল টপিকস গুলা রিটেনেও আছে, প্রিলিতেও আছে, সেইগুলা খুব ভালো করে পড়া, যেন পরবর্তীতে রিটেন অংশ আপনি খুব ভালো করে পরীক্ষা দিতে পারেন। তো যাই হোক, আমি আসলে বিসিএস ক্যাডার হওয়া নিয়ে অল্প 2-3 মিনিট সময় দিলাম আপনাদেরকে। আমি এখন আমার সাবজেক্টে চলে যাবো, আমার যে সাবজেক্ট মূল বিষয়, আমি ম্যাথমেটিক্স নিয়ে কথা বলার কথা আপনাদের সাথে, সেই রকম মন মানসিকতা নিয়ে কিন্তু আপনার লাইভ ক্লাসে আসা, যে আমরা ম্যাথ নিয়ে কথা বলবো। গাণিতিক যুক্তির বিষয়টি হলো, এখানে প্রিলিমিনারিতে মোট 15টি কোশ্চেন থাকে এবং 15 নাম্বার, এবং রিটেন পরীক্ষার সময় থাকে 50 নাম্বার, ভাইভাতে হলে কোশ্চেন নাই। কিন্তু এই ক্যাডার হওয়ার ক্ষেত্রে গণিত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। আপনারা যারা 200 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা দিবেন, মনে করতে পারেন যে 15 নাম্বার প্রশ্ন, এটা তো কোনো বিষয় না। তবে হ্যাঁ, শুধু ম্যাথ যদি আপনি পরীক্ষা নাও দেন, ম্যাথের কোশ্চেন অ্যান্সার নাও করেন, তারপর কিন্তু আপনি প্রিলি পাস করে যাবেন। কিন্তু সমস্যা কিন্তু অন্য জায়গায়, সেটা হলো আপনি যখন রিটেন পরীক্ষা দিবেন তখন কিন্তু 50 নাম্বার হলো ম্যাথমেটিক্স, এবং 50-এ কিন্তু 50 পাওয়া সম্ভব। যে ছেলে মেয়ে 50-এ 50 পাবে, সে কিন্তু কনফার্ম ধরে রাখে যে 90% পসিবিলিটি সে বিসিএস ক্যাডার হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো আমরা এই ম্যাথের সাথে মানসিক দক্ষতার কথা একটু বলে ফেলবো। আমরা জানি মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক দক্ষতাও কিন্তু আরো, এখানে কিন্তু আরো কোশ্চেন থাকে আরো 15টা। তো যেমন শতকরার একটা চ্যাপ্টারের কোন একটা অঙ্ক যে 90 কোন সংখ্যার 75%, এই অঙ্কটা কিন্তু বিসিএস এর প্রিলির গাণিতিক যুক্তিতেও আছে, আবার এই অঙ্কটাও কিন্তু আবার মানসিক দক্ষতাতেও আসে। তো এই দুইটার কম্বিনেশনই কিন্তু আমরা বলতে পারি ম্যাথ মানসিক দক্ষতা টোটাল মার্কস 30। এটা কিন্তু কোনো অংশেই কম না। এবং আর একটা বিষয় হলো যে অন্যান্য সাবজেক্টে আপনি অনেক সময় নিয়ে অনেক সময় পড়তে হয়, কিন্তু ম্যাথে যদি আপনার বেসিক একটু ভালো হয় আর আপনি যদি বুঝে পড়তে পারেন, বুঝে ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারেন, তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনি ভালো মার্কস ক্যারি করতে পারবেন। তো ম্যাথের ক্ষেত্রে প্রথম যেটা আমি 4-5টা পয়েন্ট খুব ভালো করে উল্লেখ করব, যে পয়েন্টগুলো যদি আপনি একটু নোট করে নেন বা একটু মনে রাখতে পারেন, তাহলে আমি আশা করব ম্যাথের প্রস্তুতি নিয়ে কোনো সমস্যা নেই। প্রথম যে কোশ্চেনটা আমি করতে চাই আপনাদেরকে, সেটা হলো যে আপনারা অনেকে বলেন ম্যাথে অনেক দুর্বল। আসলে আপনি কিন্তু ম্যাথে দুর্বল না, আপনি হলেন মনে দুর্বল, কারণ আপনার মনের দুর্বলতা অনেক বেশি। দেখুন তো বন্ধুরা, যারা আপনারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছেন বা অনার্স কমপ্লিট করছেন, তারা কিন্তু জীবনের ক্লাস 10 পর্যন্ত অ্যাটলিস্ট গণিতের অঙ্কটা আপনি পড়ে আসছেন। এবং বিসিএস এর যে কোশ্চেন হয় সেটা কিন্তু আসলে এই মাধ্যমিক লেভেল এবং উচ্চ মাধ্যমিক কিছু অংশ, জ্যামিতির অংশটা উচ্চ মাধ্যমিক কোশ্চেন থাকে, এবং অধিকাংশই কিন্তু হচ্ছে এই মাধ্যমিক লেভেলে। সুতরাং যেহেতু আপনারা ওই অংশটা পাশ করে আসছেন এসএসসি লেভেল, সুতরাং ওই কোশ্চেনই কিন্তু বিসিএস পরীক্ষাতে আবার আসে। তাহলে আপনি কিন্তু ম্যাথে দুর্বল না, আপনি কিন্তু মনে দুর্বল। অর্থাৎ আপনাকে একটু পজিটিভ হইতে হবে প্রথমে।
যে আমি ম্যাথ গুলা করতে পারবো এবং এটা খুব ভালো আমার জন্য সহজ কাজ। হ্যাঁ, অনেকদিন আপনার প্র্যাকটিস নেই। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যদি আপনার গ্রামের রাস্তায় 20 বছর বা 30 বছর না হাঁটেন, তাহলে দেখবেন 30 বছর পরে গেলে এই গ্রামের আপনার চেনা রাস্তাটা অচেনা মনে হবে। কারণ কি? কেননা আপনি অনেকদিন যাবত এই রাস্তাটা হাঁটেন না। তো আপনি যদি এই ম্যাথ ছাড়ছেন 10 বছর বা কেউ আরো বেশি সময় ধরে ম্যাথ ছেড়ে দিয়েছেন, তো এই ম্যাথ তো আপনার কাছে ওই গ্রামের অজানা রাস্তার মতোই কিন্তু হয়ে যাবে। সুতরাং আপনাকে একটা পজিটিভলি নিতে হবে যে আমি আসলে আমি মেন্টালি সেট আপ করে নিয়ে যে আমি আসলে ম্যাথ পারবো। তো ম্যাথ তাহলে কি করতে হবে? পজিটিভলি চিন্তা করতে হবে আমি ম্যাথ পারবো। আমি পর্যায়ক্রমে কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো যে আসলে আর কি কি কাজ করলে আপনি ম্যাথ ভালো করবেন, এবং সবশেষে আমি কিন্তু ম্যাথের সিলেবাস নিয়ে কথা বলবো। বন্ধুরা, ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিন, তাহলে অনেকেই আসলে ভিডিওটা দেখতে পাবে, এবং অবশ্যই কমেন্টস করুন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনি কোশ্চেন করে ফেলেন, যেন আপনাদের সমস্যা, আপনাদের কি কি সমস্যা এগুলো একটু জানাবেন, তাহলে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। দ্বিতীয় যে কথাটা হলো সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। অনেকে প্রায়ই জিজ্ঞেস করে ক্লাসে যে স্যার, ম্যাথের পেছনে আমার কয় ঘন্টা সময় দেওয়া উচিত? বন্ধুরা, একটা বিষয় খেয়াল করেন তো, অনেকে ম্যাথ করতেছে, এক কানে ফোন আর এক হাতে ম্যাথ, আর চোখ হলো প্রিয়তমা দেখিয়ে বলেন তার পক্ষে আপনি 10 ঘন্টা কেন 20 ঘন্টা বইতে বসে থাকলেও এই একটা অঙ্কই করা সম্ভব না, কারণ তার হাত হচ্ছে খাতায়, মন হচ্ছে প্রিয়তমার কাছে, আর কান হচ্ছে মোবাইলে। তাহলে বলেন যে এই স্টুডেন্টের কি 10 ঘন্টা পড়লে হওয়া সম্ভব? তাহলে আসলে কতটুকু সময় পড়বেন বা কতটুকু সময় ম্যাথ করবেন, সেটা নির্ভর করবে যে আপনি কতটা ম্যাথের প্রতি মনোযোগী। এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা কথা, যে আপনারা বলেন আমি বেসিক অনেক দুর্বল, আসলে আপনি বেসিক দুর্বল না। আপনি কি করেন, আগে ম্যাথ শিখেন, শিখে তারপরে বিসিএস এর কোশ্চেন গুলা ঘাটেন। এইটাকে আপনাকে রিমুভ করতে হবে, এটা করা যাবে না। আপনি কি করবেন, আগে একটা কোশ্চেন দেখবেন। মনে করেন এমন হলো যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল এবং প্রস্থ 10% কমে গেল, ক্ষেত্রফল শতকরা কতটুকু পরিবর্তন হলো। এখন আপনি দেখেন, আপনি যদি বেসিক নিয়ে আয়তক্ষেত্র কাকে বলে, যে চতুর্ভুজের দুটি বাহু সমান সমান্তরাল, প্রত্যেকটি কোণ সমকোণ, এগুলো আগে পড়া শুরু করেন, আপনি কোশ্চেনে আসতে আসতে কিন্তু আপনার লেগে যাবে মিনিমাম 1 মাস। 1 মাস পরে যখন কোশ্চেনে আসবেন, তখন কিন্তু এই আয়তক্ষেত্রের পড়াটা আপনি ভুলে গিয়েছেন। তাহলে আপনার উচিত হবে আপনি এই কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা আপনি সামনে নেন, যে কোশ্চেনটা বিসিএস পরীক্ষায় এসছে, এবং সেই কোশ্চেনটা সামনে নিয়ে তখন আপনি একটু দেখতে থাকেন, আচ্ছা দেখি তো আয়তক্ষেত্রটা আসলে কি। তাহলে ঘটনাটা কি হলো? ঘটনাটা হলো আপনি আগে কোশ্চেন দেখবেন, এবং সেই কোশ্চেন দেখে কোশ্চেনের মধ্যে যে সকল প্রবলেম গুলো অ্যারাইজ করবে, সেই প্রবলেম গুলোর বেসিক আপনাকে শিখতে হবে। আমি বিষয়টা মনে হয় ক্লিয়ার করতে পেরেছি আপনাকে। সেটা হলো যে আপনি আগে কি করবেন, আপনি আগে বিসিএস এর কোশ্চেন, যেমন এই আয়তক্ষেত্রের কথাটাই বললাম, যখন আপনি এই কোশ্চেনটা আপনার সামনে চলে আসলো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে এবং প্রস্থ 10% কমে গেছে, ক্ষেত্রফল কতটুকু পরিবর্তন হবে। তাহলে এখানে কোন কোন বিষয় আপনাকে জানতে হচ্ছে? প্রথম জানতে হচ্ছে আপনার আয়তক্ষেত্রটা কি, এবং দ্বিতীয় কথা হলো যে পার্সেন্টেজ বা শতকরা কি, এবং তৃতীয় যে বিষয়টা সেটা একক পরিবর্তন বলতে কি বোঝায়। এখন এই অঙ্কটা যদি আপনি খুব ব্রড ক্যাটাগরিতে করতে চান, তাহলে সময় লাগবে মিনিমাম 10 মিনিট, বাট প্রিলিমিনারিতে আপনি সময় পাবেন অনলি 30 সেকেন্ড আর 40 সেকেন্ড। তো আপনাকে প্রথমে ম্যাথটা কিন্তু শিখতে হবে, এবং দ্বিতীয় কাজ হলো আপনাকে অবশ্যই একটা শর্টকাট শিখে এই ম্যাথটা করে ফেলতে হবে। তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি আগে কোশ্চেন দেখবেন বিসিএস এর, যে কোন কোন কোশ্চেন কোন টপিকস থেকে এসছে, এবং কোশ্চেন দেখার পরে তারপর আপনি ওই টপিকস এর যে বেসিক সেটা শিখবেন। তাহলে এখানে আপনাকে কি শিখতে হচ্ছে? এখানে শিখতে হচ্ছে আয়তক্ষেত্র কি বা শতকরা কি, আয়তক্ষেত্র কি এবং শতকরা কি। তখন ওই অঙ্কটা আপনি নোট করলেন, নোট করে তার নিচে আপনি এই আয়তক্ষেত্রের সংজ্ঞাটা, আয়তক্ষেত্রের কি কি বৈশিষ্ট্য, এবং আয়তক্ষেত্রের সম্বন্ধে আর কি কি জানার দরকার, সেই বিষয়গুলো আপনি ওই খাতার ওই জায়গাটা বেসিক বিষয়গুলো আপনি লিখে রাখেন। আপনি যখনই ম্যাথটা আবার নিজে প্র্যাকটিস করতে যাবেন, তখন আপনি এক নজর এই বিষয়টা চোখ বুলিয়ে নিন। খুব হাস্যকর বিষয় আসলে, আমরা অনেকদিন যাবত ক্লাস নিচ্ছি, যে অনেকেই করে 6, 7, 8 এর বই ধরে ম্যাথ করা শুরু করছে। হ্যাঁ, আপনি ম্যাথ করেন, শিখলে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, বাট আপনাকে আগে গন্তব্যস্থল চিনতে হবে। আপনি মনে করেন আপনি যাত্রাবাড়ি যেতে চাচ্ছেন, যাত্রাবাড়ি যাবেন আপনি, এখন আপনি উত্তরার বাসে উঠে গেলেন। হ্যাঁ, আপনার পথ চলা হবে, কিন্তু আপনি যাত্রাবাড়ি যেতে পারবেন? হ্যাঁ পারবেন। আপনি উত্তরা দিয়ে ঘুরে অনেক পরে, বা সময় কি ম্যানেজমেন্ট হলো, 30-এর পরে গিয়ে শিখলে কি লাভ হবে? আমার মনে হয় লাভ হবে না। তাহলে আপনাকে অবশ্যই এই টাইম ম্যানেজমেন্টটা খুবই জরুরি, এবং
টাইম ম্যানেজারের মাধ্যমে আপনি কিভাবে বেসিকটা শক্ত করবেন সে বিষয়ে কিন্তু আমি কথা বললাম। তাহলে আমার কথার মূল কথা কি দাঁড়ালো এখানে, যে আপনি অবশ্যই একটা বিসিএস এর কোশ্চেন যেটা পরীক্ষায় আসছে সেই কোশ্চেনটা লিখবেন খাতায়, লিখে তার মধ্যে কি কি বেসিক বিষয় আপনার জানার দরকার সেইগুলো আপনি জানবেন। এখন দেখেন মজার বিষয় হলো, যখন আপনি এরকম বিসিএস এর কোশ্চেন গুলো ঘাটতে থাকবেন, দেখবেন যে 2-3টা বিসিএস এর কোশ্চেন ঘেটে এভাবে বেসিক আপডেট করার পরে আপনি দেখবেন বেসিকের অনেক কিছু আপনি শিখে যাচ্ছেন। দেন আপনি যেটা করবেন সেটা হলো যে আপনার ক্লাস লেকচার, আপনি যখন অনলাইনে ক্লাস করছেন বা যেখানে ক্লাস করেন সেটা করেন, তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার এই জায়গাটা ডেভেলপ করে গেছে এবং তখন আপনি কি তার ম্যাথ বুঝতে সমস্যা হবে না এবং আপনার ধারণা হয়ে যাবে যে এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। তৃতীয়ত কথাটি বলবো সেটা ম্যাথ সিলেকশন। আপনারা দেখেন খুব ভালো ছাত্র হলেও, খুব ভালো ছাত্রী হলেও তার টার্গেট কিন্তু 15তে 15 হওয়া উচিত না। কেননা বিশেষ পরীক্ষাতে যারা টেস্ট টেকার কোশ্চেন বানায় যারা টেস্ট টেকার বলে, তারা কি করে 2টা বা 3টা ম্যাথ এমন কঠিন কোশ্চেন দিয়ে দেয়, ওই ম্যাথটা কিন্তু সহজ মানে হলো অনেক লেন্দি একটা ম্যাথ। যেমন 27তম বিসিএস এর কথা বলি, একটা অঙ্ক আসছিল যে একটি বনভোজনে হয়তো বা এতজন যাত্রী যাওয়ার কথা ছিল, তো সমস্যার কারণে 10 জন যাত্রী যাইতে পারে নাই, তো মাথা পিছু এখন তাদের ভাড়া কত হবে। তো এটা কিন্তু একটা ইকুয়েশনের ব্যাপার থাকে, অঙ্কটা করতে বেশ সময় লেগে যায়। কিন্তু যারা বেসিক অনেক ভালো বা ভালো ম্যাথ পারে তারা কি করে, যে এই অঙ্ক আমি ছেড়ে দিব, এই অঙ্ক ছেড়ে দিলে মান সম্মান থাকবে, মান সম্মানের ভয়ে অঙ্কটা কিন্তু করতে গেছে, তো তার মান সম্মান কিন্তু নষ্ট হয়েছে প্রিলিমিনারি রেজাল্ট হওয়ার পরে। কি হয়েছে, যে সেই অঙ্কটা সে সময় নিয়েছে 10 মিনিট, আলহামদুলিল্লাহ এই 10 মিনিট সময় পরে ঘটনা কি ঘটছে, সে অনেকগুলো কোশ্চেনে কিন্তু অ্যান্সার করতে পারেনি অঙ্ক, আলহামদুলিল্লাহ, বাট ওই অঙ্কের অ্যান্সারে গিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ সে আর বলতে পারেনি, কেননা সে এই 10 মিনিট সময় এই অঙ্কটা না করে যদি সে আরো 10টা বা 15টা কোশ্চেন সে দাগাইতে পারতো বা কোশ্চেন এমসিকিউ ভরাট করতে পারতো, তাহলে কিন্তু তার এটা খুব পজিটিভ হতে তার জন্য। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু অবশ্যই ম্যাথ সিলেক্ট করতে হবে। ম্যাথ সিলেক্ট কিভাবে করবেন, ম্যাথ সিলেক্ট করার ক্ষেত্রে প্রথম যেটা কাজ সেটা হলো আপনারা অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখবেন। আমরা ক্লাসে সর্বোচ্চ একটা চ্যাপ্টারে 15টা বা 20টা ম্যাথ কিন্তু আপনারা প্র্যাকটিস করাই, ম্যাথ প্র্যাকটিস করে সেগুলো বলে যে আপনি এখন এই ম্যাথগুলোকে একটু জাস্ট নিজের মতো করে প্র্যাকটিস করে ফেলেন। তাহলে আপনার তৃতীয় নম্বর কাজ হলো অবশ্যই আপনি ম্যাথ সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেই ম্যাথগুলো একটু বেশি বেশি করার চেষ্টা করবেন। চতুর্থ কাজ হলো রেগুলার প্র্যাকটিস। ভাইয়েরা, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনি যত ভালো ম্যাথ পারেন না কেন, আপনি অনেক ভালো ম্যাথ পারেন, দেখবেন যে পরীক্ষার হলে গিয়ে ফাটাই দিবেন, আসলে পরীক্ষার হলে গিয়ে যখন ম্যাথ পারবেন তখন আপনার কপালই ফাটান লাগবে। কেননা আপনি ম্যাথ পারেন বাট প্র্যাকটিসও দরকার। প্র্যাকটিস না করলে আপনি ম্যাথ পরীক্ষা হলে করতে পারবেন না। আর আপনি প্র্যাকটিস ছাড়া যে ম্যাথ করবেন অনেক বড় ক্যাটাগরিতে বা বড় করে ব্রড ক্যাটাগরিতে করতে গেলে সেই ম্যাথ দেখবেন পরীক্ষার সময় আপনি করে আসতে পারতেন, অনেক সময় লাগতেছে। তাহলে অবশ্যই আপনাকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নাই। এবং আরেকটা কাজ করবেন সেটা হলো একটা নোট খাতা বানাবেন, যেই খাতার মধ্যে আপনি ম্যাথটা আপনি ধরে ধরে যে ম্যাথগুলো দরকার সেগুলো সিলেক্ট করে করে ম্যাথগুলো সুন্দর করে করে ফেলবেন। এবং পঞ্চম নাম্বার যেটা সেটা হলো অবশ্যই আপনাকে একটা ভালো বই কিন্তু ফলো করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি বই ফলো করবো না, আমি নিজে অনেক ভালো জানি, তবে টেক্সট বুক গুলা প্রথমে টেক্সট বুক গুলা দেখবেন, ক্লাস 6, 7, 8, 9 এর ম্যাথ বই এবং হায়ার ম্যাথ বই এবং ইন্টারমিডিয়েট ম্যাথ বই, এগুলো আপনি দেখলেন। দেখার পরে আপনি এমন একটা বই সংগ্রহ করবেন যে বইটা থেকে আপনি এই ম্যাথ গুলো সবগুলো ম্যাথ এক জায়গায় পাবেন, সুন্দর করে গোছানো। এবং এটা বোঝা যায় কেমনে, বোঝা যায় হচ্ছে আপনি যদি সূচিপত্র দেখেন, সূচিপত্র দেখলে আপনি বুঝবেন যে কোন বইটা সুন্দর করে সাজানো। এবং একটা চ্যাপ্টার খুব ভালো করে দেখবেন যে এই চ্যাপ্টারের মধ্যে কি কি ম্যাথ আছে। দেখেন আমি ম্যাথের মানুষ, ম্যাথের ক্লাস নেই। দেখেন আমরা জানি যে পাটিগণিতে আমরা একটু পরে যখন চ্যাপ্টার মানে সিলেবাস আসবে তখন আরো কথা বলবো এটা নিয়ে, তারপরে একটু কথা বলি। পাটিগণিতে কোশ্চেন থাকে 3টা, তো বীজগণিতে কোশ্চেন থাকে 9টা, এবং জ্যামিতির কোশ্চেন থাকে হচ্ছে আরো 3টা। তো একটা সময় শুধু থাকতো হচ্ছে জ্যামিতির, পাটিগণিতের কোশ্চেন বেশি থাকতো, বীজগণিত থাকতো কম, জ্যামিতিও থাকতো কম। এখন ঘটনাটা কিন্তু ঠিক উল্টা। এখন যিনি পরীক্ষা দিবেন তিনি যদি মনে করেন যে আমার সুদ করা চ্যাপ্টার করতে অনেক ভালো লাগে কিংবা লাভ ক্ষতি চ্যাপ্টার অনেক ভালো লাগে, তিনি লাভ ক্ষতি সুদ করাটা করেই গেলেন, তাহলে কিন্তু অন্ধ এবং বোকার মতো তিনি কাজ করবেন। কেননা এখন কিন্তু বীজগণিত থেকে কোশ্চেন থাকে 9টা। কোন ছেলে মেয়ে যদি মনে করে আমি পাটিগণিত জ্যামিতি করবো না, তা কিচ্ছু হবে না। সে যদি শুধু বীজগণিত ভালো করে তাহলে কিন্তু সে 15-এর মধ্যে 9 কমন পাবে। এবং যদি আপনি পাটিগণিত এবং জ্যামিতি মোটে নাও করেন, কোন প্র্যাকটিসে নাও করেন, তাও দেখবেন ওই 6-এর মধ্যে 2-3টা অঙ্ক, 2টা বা 1-2টা অঙ্ক এমনি হয়ে গেছে, তাহলে আপনি 10 পাবেন অনায়াসে। তাহলে আপনার ম্যাথের টার্গেট হলো 13 বা 14, 2টা ম্যাথ আপনি ছেড়ে দিয়ে আসলে সমস্যা নেই। যদি এমন হয় 2টা কোশ্চেন অনেক কঠিন আসছে, ওই 2টা কোশ্চেন আপনি ছেড়ে দিয়ে আসেন, তাতে আপনার কিচ্ছু কোনো সমস্যা হবে না। তাহলে আপনি বইয়ের কথা যেটা বলছিলাম, আমরা জানি যে বিশেষ কনফিডেন্সের
একটা একটা খুব সুন্দর একটা বই বাজারে আসছে, বইটা আমি নিজে দেখছি, সেটা টিজি সিরিজের বিশেষ কনফিডেন্স গাণিতিক যুক্তি। একটু কষ্ট করে টিজি সিরিজের বইটা আপনি কালেক্ট করেন, এখানে এই সূচিপত্রটা দেখলে আপনি বুঝবেন এখানে প্রথমে বীজগণিত অংশ দিয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে, এবং সেখানে সব থেকে মজার বিষয় হলো যে আপনারা যারা ক্লাস 6, 7, 8 এর বই আলাদা কালেক্ট করে বইগুলোর ম্যাথ করতে চাচ্ছেন, সেই ম্যাথগুলি এখানে একদম সুন্দর করে কোন চ্যাপ্টার কোথায় অঙ্কটা আছে, এবং চ্যাপ্টার আমি অবাক হয়েছি, চ্যাপ্টার ধরে ধরে অঙ্কগুলো দেয়া আছে। একজন স্টুডেন্ট আমাকে একটু কমপ্লেন করে বলছে, স্যার এই বইতে প্রচুর ভুল। ভাই আপনাকে একটু বলি যে আপনি বলতে পারেন বাজারে এমন কোন বই নাই, যে বই আছে যে বইতে ভুল নাই এমন কোন বই দেখাইতে পারবেন? হ্যাঁ, পৃথিবীতে ভুল নাই এমন কিন্তু কোনো বই নেই। ভাই কোশ্চেনটা কি ভুল? কোশ্চেনটা ভুল না, আসলে আপনি যে ভুল ধরতে পারতেছেন আপনি কিন্তু এক্সপার্ট। এবং হয়তোবা দেখা যাচ্ছে যে 16 জায়গায় 15 চলে আসছে প্রিন্টিং মিস্টেক। প্রিন্টিং মিস্টেক কিন্তু ভুল না ভাই, এটা হয়তোবা লেখার সময় একটু উল্টাপাল্টা হয়ে গেছে, এটা আপনি দেখে ঠিক করে নেবেন। ভাই অপরের দোষ ধরা থেকে একটু বিরত থাকে প্লিজ। আপনি ইচ্ছা করলে কিন্তু একটা বই বাজারে নিয়ে আসতে পারবেন না, এটা অনেক শ্রমের বিষয় এবং অনেক হিম্মত লাগে এটা করতে। এজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা প্লিজ নিন্দা না করে যতটুকু আপটেক করা যায়। আপনি দেখেন যে ভোরবেলা যখন আপনি আম কুড়াইতে যান, আম কুড়াইতে গেলে দেখবেন যে আম পড়ে আছে অনেক ময়লা জিনিসপত্রের মধ্যে, বাট আপনি কি করেন? আপনি কি ময়লা সহ তুলে নিয়ে আসেন, শুধু আমগুলো তুলে নিয়ে আসেন? তাহলে আপনি আমগুলো তুলে নিয়ে আসেন, এনে বাসায় এনে পরিষ্কার করেন, এটা কিন্তু খাওয়ার উপযোগী করেন। ভাইয়েরা আমি সেটাই বলবো, জ্ঞান আহরণ করেন এবং যেখান থেকে যতটুকু ভালো পাওয়া যায় সেটুকু তুলে এনে আহরণ করেন। এই জন্য প্লিজ এই নিন্দাগুলা করবেন না। যাই হোক, তো আমি আশা করি এই টিজি সিরিজের ম্যাথ বইটা, বিশেষ কন্টেন্টের বইটা অনেক ভালো এবং সেখানে টু দা পয়েন্ট অঙ্কগুলো সাজানো আছে। এবং পাবলিক সার্ভিস কমিশনের যত পরীক্ষা হয়েছে 2019 সাল পর্যন্ত আমি দেখলাম সব পরীক্ষার ম্যাথ গুলো সেখানে ইনক্লুড করা হয়েছে। এটা অবশ্যই একটা ভালো খবর, কেননা আপনারা যদি সবগুলো বিষয় এক জায়গায় পেয়ে যান তাহলে কিন্তু এটা ভালো হয়। এবং আমার অনেকগুলা খুব কাছের ছোট ভাই যারা ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ডের, এবং তাদের দ্বারা কিন্তু বইটা তৈরি। আমি আমার একটা ছোট ভাই ফোন দিয়েছিল, স্যার আমি এই কনফারেন্সের বইটা কাজ করতে পেরে আমার আসলে অনেক ভালো লাগছে। তো আমিও ধন্যবাদ আপনাদেরকে যে বইটা আসলে অনেক সুন্দর, বইটা কালেক্ট করে ফেলবেন। এখন আমি একটু ম্যাথের সিলেবাস নিয়ে একটু কথা বলবো, ম্যাথের সিলেবাস এবং আসলে ম্যাথের সিলেবাসে কি কি আছে এবং কি কি জিনিস আপনি পড়বেন। ভাইরা আমরা প্রথমে যেটা বলবো, আমরা জাস্ট একটু তিনটা বিষয় নিয়ে আলোচনা করি। আমরা বিশেষে প্রথম যে অংশ সেটা হলো পাটিগণিত, দ্বিতীয় অংশ হচ্ছে বীজগণিত এবং তৃতীয় অংশ হচ্ছে জ্যামিতি। এই তিনটা বিষয় থেকে মোট 15টা কোশ্চেন বিসিএস পরীক্ষাতে আসে। তো প্রথম পাটিগণিতের অংশের কথা আমি বলবো। আমি সবসময় কিন্তু ক্লাসের শুরু থেকে বলে আসতেছিলাম, এই লাইভের ডিসকাশনের শুরু থেকে, যে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে কোন জায়গায় কত নম্বর, কয়টা কোশ্চেন থাকে, সেটার উপর নির্ভর করে কিন্তু আপনাকে এই অংশ সিলেক্ট করতে হবে কোনটুকু আপনি কতটুকু পড়বেন। এখন আপনি পাটিগণিত খুব ভালো পারেন বলে শুধু পাটিগণিত পড়বেন তাইলে কিন্তু হবে না, বা জ্যামিতি আপনি বোঝেন না, জ্যামিতি একেবারেই পড়বেন না, সেটাও কিন্তু হবে না। বীজগণিত পারেন না বলে বীজগণিত ধরবেন না, সেটাও কিন্তু হবে না। তাহলে মেন্টালি একটু পজিটিভ হন, হয়ে আমরা ম্যাথগুলো করা শুরু করি। আমি প্রথমে পাটিগণিত নিয়ে কথা বলি। পাটিগণিতে যতগুলো চ্যাপ্টার আছে আমরা চ্যাপ্টারগুলো নিশ্চয়ই জানি। আছে বাস্তব সংখ্যা, আছে লসাগু গসাগু, আছে শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি এবং অনুপাত সমানুপাত। আমরা 6টা চ্যাপ্টারের কথা কিন্তু বললাম। আছে বাস্তব সংখ্যা, আছে লসাগু গসাগু, আছে শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা এবং অনুপাত সমানুপাত। এই 6টা চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন থাকে। তবে দেখেন এই 6টা চ্যাপ্টার যদি পড়েন তাহলে একটা বড় সুবিধা কিন্তু আছে। সুবিধাটা কি? যে এই 6টা চ্যাপ্টার আবার কিন্তু মানসিক দক্ষতার মধ্যে আছে। অর্থাৎ যে শিক্ষার্থী খুব ভালো করে এই চ্যাপ্টার গুলো ভালো করে শিখবে তারা কিন্তু মানসিক দক্ষতার অংশটা এই অংশ থেকে কভার হয়ে যাবে। তাহলে আমরা এখানে আমরা এই যে চ্যাপ্টার গুলো 6টা চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারকে আমরা 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 4টা অংশ বিভক্ত করে ফেলবো। 4টা অংশ কি কি? প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা এবং গণিতের মৌলিক বিষয়াবলী। বাস্তব সংখ্যা এবং গণিতের মৌলিক, আপনারা খাতা কলম নিয়েছেন নিশ্চয়ই, 1 নাম্বার লিখে ফেলবেন বাস্তব সংখ্যা ও মৌলিক বিষয়াবলী। গণিতের মৌলিক বিষয়াবলী, এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষা হবে। যেমন শূন্য আবিষ্কার, শূন্যের আবিষ্কারক কে? শূন্যের আবিষ্কারক হলো আর্যভট্ট, যিনি পাটিগণিত জনক, এবং শূন্য একটি অঋণাত্মক বাস্তব পূর্ণ সংখ্যা। তাহলে এটা হলো কিন্তু এখন ম্যাথের মৌলিক বিষয়, এই মৌলিক বিষয় থেকে কোশ্চেন হয়। আবার পরীক্ষার সময় আছে নিচের কোনটি মৌলিক সংখ্যা, একটি কিন্তু বাস্তব সংখ্যা থেকে প্রশ্নটি এসেছে। সুতরাং আপনাকে এই যে বাস্তব সংখ্যা এবং গণিতের মৌলিক বিষয় বলি এটা আপনাকে শিখতে হবে। আরেকটা বিষয় খুব মাথায় নেবেন, অনেক কি করে এই সব চ্যাপ্টার একসাথে নিয়ে বসে, সন্ধ্যেবেলা পড়তে বসছে মাশাআল্লাহ, বসে মোবাইলে একটা গান ছেড়ে দিয়েছে সুন্দর করে, দিয়ে বসতে প্রথমে সিলেবাসের পুরো অংশটা দেখে, দেখে 10 মিনিট পরে উঠে যায়, চিন্তা করে আল্লাহ আল্লাহ গো, এত সিলেবাস আমি কেমনে পারবো? তার দ্বারা কিচ্ছু সম্ভব না। আপনি মনে করেন আপনার সিলেবাসের চ্যাপ্টার মাত্র একটা, অনলি একটা, কোনটা? বাস্তব সংখ্যা এবং মৌলিক বিষয়াবলী, বাকিগুলো নাই। তাহলে দেখবো মাথা থেকে লোড রিলিজ হয়ে গেল, কিন্তু যে আমার বাকিগুলো নাই, তাহলে আপনার লোডটা কি হলো? রিলিজ হয়ে গেল।
এখন আপনি যখন এই চ্যাপ্টারের এই বাস্তব সংখ্যা এবং মৌলিক বিষয়াবলী আপনি যখন কভার করবেন, তখন আপনি সেকেন্ড পোর্শনে যাবেন, যে সেকেন্ড চ্যাপ্টার পড়বেন। যতক্ষণ পর্যন্ত এটা কমপ্লিট না হবে ততক্ষণ ওই চ্যাপ্টার গুলোতে দরকার নাই। তাহলে দ্বিতীয় চ্যাপ্টার কি? দ্বিতীয় চ্যাপ্টার আছে হলো শতকরা। আচ্ছা, আমরা এই শতকরা এবং লাভ ক্ষতিকে এক চ্যাপ্টারের মধ্যে রেখেছি, কেননা শতকরা এবং লাভ ক্ষতি চ্যাপ্টার দুটি একে অপরের সাথে খুব বেশি সম্পৃক্ত। যেমন আপনি দেখেন যে একটি কাপড় 900 টাকা বিক্রয় করা, 10% লাভ হলো, কাপড়টির ক্রয় মূল্য কত ছিল? এটা 29তম বিসিএতে কোশ্চেন একটা এরকম পরীক্ষা আসছে। একটি কাপড় 900 টাকা বিক্রয় করা, সাপোজ এরকম আসছে, জাস্ট সংখ্যাগুলো মিল নাই, আমি জাস্ট অঙ্কটাকে এরকম, একটি কাপড় 900 টাকা বিক্রয় করা, 10% লাভ হলো, কাপড়টির ক্রয় মূল্য কত ছিল? তাহলে দেখেন এটি কিন্তু একদম বেসিক কোশ্চেন লাভ করতে, এবং বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে একদম রোড থেকে কোশ্চেন কিন্তু আছে। তাহলে আপনাকে শিখতে হবে ক্রয় মূল্য কি, বিক্রয় মূল্য কি, লাভ ক্ষতি নির্ভর কোনটা করে, কোনটার উপরে, ক্রয় মূল্যের উপরে না বিক্রয় মূল্যের উপরে। তারপরে আপনাকে শিখতে হবে। এখন দেখেন এখানে বলছে কি 900 টাকা বিক্রয় করায় কি হয়েছে, 10% লাভ হয়। তো 10% লাভ যদি হয়, তাহলে এই পার্সেন্ট শব্দের সব ক্লাসিক আসছে। তাহলে আপনি দেখেন লাভ ক্ষতি চ্যাপ্টারের সাথে শতকরা চ্যাপ্টারটা কিন্তু সম্পৃক্ত। সুতরাং আমি বলবো যে দ্বিতীয় যে টপিক সেটা হলো আপনাকে শতকরা এবং লাভ ক্ষতি আপনি একসাথে রাখবেন, এবং এখান থেকে আরেকটা কোশ্চেন থাকবে। আমরা কিন্তু চেষ্টা করতেছি আপনাদেরকে কোন চ্যাপ্টার থেকে কোন কোশ্চেন থেকে সেটা সিলেক্ট করে দেওয়ার জন্য। তাহলে প্রথম চ্যাপ্টার কি বাস্তব সংখ্যা এবং মৌলিক বিষয়াবলী, সেখান থেকে কোশ্চেন থাকবে একটা। দ্বিতীয় চ্যাপ্টার কি শতকরা এবং লাভ ক্ষতি, সেখান থেকে কোশ্চেন থাকবে একটা। তৃতীয় চ্যাপ্টার সুদ কষা। আমি সুদ কষাকে আলাদা করে রেখেছি, কেননা সুদ কষা চ্যাপ্টারটাই হচ্ছে ম্যাথের সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখান থেকে সবসময় বিশেষ পরীক্ষার প্রশ্ন থাকে। এবং এই সুদ কষার চ্যাপ্টারটি হচ্ছে শতকরা এবং লাভ ক্ষতির একটা নির্যাস, এবং কেননা আপনাকে অবশ্যই এই সুদ কষার অঙ্ক করতে হলে লাভ ক্ষতি এবং শতকরা বেসিক বিষয়গুলো সম্বন্ধে আপনাকে একদম ক্লিয়ার কাট আইডিয়া থাকতে হবে। তো আমরা সুদ কষা অঙ্ক যেমন কেন আইডিয়া থাকতে হবে, পরীক্ষা এরকম আসলো যে 10% হার সুদে 600 টাকার 5 বছরের সুদ কত হবে? তো আপনি দেখেন এখানে সুদ দুই প্রকার, একটা সরল সুদ, একটা চক্রবৃদ্ধি সুদ। তো দেখেন এখানে যদি আপনি শতকরা 6% হার সুদে, দেখুন তো শতকরা আছে কিনা। আবার দেখেন কত কত এটা কত মুনাফা বা কত আসল ব্যয় করতে বলো, সময় ব্যয় করতে বলো, এগুলো কিন্তু সুদের সাথে বা সুদ করার ক্যালকুলেশন অফ এটার সাথে সম্পর্কিত। সুতরাং আমরা তৃতীয় নাম্বার চ্যাপ্টার দেখলাম কি সুদ কষা, এবং চতুর্থ নম্বর চ্যাপ্টার যেটা দেখবো সেটা হলো যে অনুপাত সমানুপাত এবং লসাগু গসাগু। অনেকে লসাগু গসাগুকে আলাদা চ্যাপ্টার হিসেবে নেয়, আমি আসলে এটাকে আলাদা না করে আমি এটাকে অনুপাত সমানুপাতের সাথে দিয়েছি। কারণ হলো যে একটা অঙ্ক লক্ষ্য করেন এরকম থাকে যে দুটি সংখ্যার অনুপাত 3:4, দুটি সংখ্যার অনুপাত 3:4, এর লসাগু যদি 1 হয় তবে গসাগু কত? বন্ধুরা খেয়াল করুন তো, যে এখানে দুটি সংখ্যার অনুপাত 3:4 দিয়েছে, তো দুটি সংখ্যার অনুপাত 3:4 দেওয়ার অর্থই হলো দুটি সংখ্যার কত, তাদের লসাগু 1 হলে গসাগু কত? তাহলে কি দাঁড়ালো বিষয়টা, লসাগু 1 হওয়া মানেই হলো যে তাদের লসাগু 1, মানে কিন্তু অনুপাতের সাথে এই আপনার এই লসাগু গসাগু চ্যাপ্টারটা চলে আসলো। অর্থাৎ আপনি যদি অনুপাত এবং লসাগু গসাগু একসাথে করেন তাহলে কিন্তু আমার কভার হয়ে যাবে। এই 4টা লেকচার আপনি পড়বেন এবং 4টা লেকচার থেকে 3টা কোশ্চেন অ্যাটলিস্ট কমন আসবে ইনশাআল্লাহ। তাহলে আমরা পাটিগণিতের কি কি পড়বো? 1 নাম্বার লেকচারে পড়বো হচ্ছে, প্রথম পড়বো হলো বাস্তব সংখ্যা, ম্যাথে গণিতের মৌলিক বিষয়াবলী। দ্বিতীয় পড়বো আমরা হচ্ছে আপনার শতকরা এবং লাভ ক্ষতি। তৃতীয় চ্যাপ্টার পড়বো সুদ কষা। চতুর্থ চ্যাপ্টার পড়বো অনুপাত সমানুপাত এবং হচ্ছে লসাগু গসাগু। তাহলে আমরা জ্যামিতির যে সিলেবাস সেটা কিন্তু একটু বুঝে ফেলছি। এখন এমন যদি হয় যে আপনি পাটিগণিতে খুব দুর্বল, তাহলে যে কোনো একটা চ্যাপ্টার বাদ দিয়ে দেন, আপনার তখন টার্গেট হলো 2 নাম্বার, তাহলে আপনি যদি খুব কঠিন মনে হয় সেই চ্যাপ্টারটা আপনি একেবারেই বাদ দিয়ে দেন। তবে একেবারে বাদ দেওয়া মানে কিন্তু আপনাকে একেবারে করবেন না সেটা না, আপনি সেক্ষেত্রে শুধুমাত্র প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেন এবং সাথে পেয়েছে নন ক্যাডার, এই নন ক্যাডারের ম্যাথগুলোকে প্র্যাকটিস করলেই কিন্তু আমরা মোটামুটি ওই চ্যাপ্টার প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। এখন আমরা আসবো হচ্ছে জ্যামিতি, তারপর শেষে বীজগণিত আলোচনা করবো। বীজগণিত অনেক পড়া, আমরা বীজগণিত একটু পরে ঢুকবো। জ্যামিতির কথা বলি, আমরা জানি জ্যামিতি কোশ্চেন থাকে হচ্ছে আমরা হচ্ছে তিনটা কোশ্চেন সিলেবাস পেয়েছে, সিলেবাস অনুযায়ী জ্যামিতি কোশ্চেন থাকে হলো 3টা। জ্যামিতি আমি সব 3টা অংশে ভাগ করে ফেলছি। প্রথম অংশ হলো জ্যামিতির বেসিক আলোচনা, ত্রিভুজ এবং চতুর্ভুজ সংক্রান্ত যে পড়া সেগুলা। এখানে ত্রিভুজ কত প্রকার, ত্রিভুজের ভাগ, তারপরে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে চতুর্ভুজ কি, চতুর্ভুজের প্রকার কি, রম্বসের ক্ষেত্রফল কি, সামুদ্রিক ক্ষেত্রফল কি। এখানে কিন্তু আমরা মনে করেন দেয়া থাকলে রম্বসের পরিসীমা 20 মিটার, এর একটি কর্ণের দৈর্ঘ্য যদি
6 মিটার হয় তার রম্বসের ক্ষেত্রফল কত। দেখেন রম্বসের বেসিক বিষয় কিন্তু চলে আসছে। তাহলে প্রথম চ্যাপ্টার কি আমরা শিখবো, জ্যামিতি সাধারণ আলোচনা এবং ত্রিভুজ এবং চতুর্ভুজ সংক্রান্ত জ্যামিতি সেটা। দ্বিতীয় যেটা শিখবো সেটা হলো যে বৃত্ত এবং পিথাগোরাস সম্পর্কিত উপপাদ্য। আমরা জানি পিথাগোরাসের যে উপপাদ্য সেটা কিন্তু আলাদা করে বিসিএস সিলেবাসে আলাদা করে ইনক্লুড করা হয়েছে, যে ত্রিভুজের মধ্যে দেওয়া হয়নি, আলাদা করে বলে দিয়েছে পিথাগোরাসের উপপাদ্য। আমরা জানি যে সমকোণী ত্রিভুজ এটা থেকে কিন্তু পিথাগোরাসের উপপাদ্যের উৎপত্তি এবং মানসিক দক্ষতার ক্ষেত্রে দিক নির্ণয় একটা চ্যাপ্টার আপনারা পড়বেন, সে দিক নির্ণয়ের চ্যাপ্টার কিন্তু এই পিথাগোরাসের উপপাদ্যের সাথে সম্পৃক্ত। সুতরাং আপনি বৃত্ত এবং পিথাগোরাসের উপপাদ্যটা দ্বিতীয় চ্যাপ্টার হিসেবে নেন, এখান থেকে একটা কোশ্চেন মাস্ট পরীক্ষায় আসবে, বৃত্ত থেকে অথবা সমকোণী ত্রিভুজ থেকে। এবং তৃতীয় যেটা করবে সেটা হলো ত্রিকোণমিতি এবং ঘনজ্যামিতি। ত্রিকোণমিতি সিলেবাসে ওভাবে না থাকলেও আসলে ত্রিকোণমিতি শিখতে হবে, কেননা ত্রিকোণমিতি থেকে বিশেষ করে মাঝে মাঝে কিন্তু প্রশ্ন আসে। যেমন একটি 48 মিটার উচ্চ একটি খুঁটি নির্দিষ্ট উচ্চতা ভেঙে ভূমির 3 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছটি কত উচ্চতা ভেঙেছিল, এটা ত্রিকোণমিতির অঙ্ক, বাট বিশেষ পরীক্ষা আসে। এবং ঘনজ্যামিতি কি, আমরা জানি ঘনজ্যামিতি যে সমস্ত সলিড, আপনারা নিশ্চয়ই ইট দেখছেন, ইট আয়ত ঘনবস্তু, কোন গোলক, এইগুলা কিন্তু আয়ত ঘনবস্তু, এবং এইগুলা হচ্ছে যে সরি ঘনজ্যামিতি, এখান থেকে বিশেষ করে কোশ্চেন আসে। তাহলে আমরা এখান থেকে 3টে চ্যাপ্টার কিন্তু দেখলাম। কি কি? প্রথমে হলো জ্যামিতির ত্রিভুজ, চতুর্ভুজ এবং জ্যামিতির বেসিক আলোচনা, এবং দ্বিতীয় চ্যাপ্টার কি দেখেছি সেটা হলো যে বৃত্ত এবং পিথাগোরাসের উপপাদ্য, এবং তৃতীয় চ্যাপ্টার দেখে চলে এখান থেকে আমরা শিখবো ত্রিকোণমিতি এবং ঘনজ্যামিতি। ছেলেমেয়েরা যেটা ভুল করে, ছেলেমেয়েটা হলে গুছাইতে পারে না, কোন কোন টপিকস পড়বো, কোনটা বাদ দিব, সব এলোমেলো করে ফেলে। এই জন্য কিন্তু আপনাদেরকে আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি যাবি, যে আপনি যদি বাদ দিতে চান এই অংশটুকু একেবারে বাদ দিতে পারবেন, বিসিএস পিএইচসি কোশ্চেন সলভ করবেন, আর যদি পড়তে চান আপনি এভাবেই পড়তে পারবেন। তাহলে আমরা পাটিগণিত এবং জ্যামিতির বিষয়টা নিয়ে কথা বলে ফেললাম, এখন বীজগণিতে কথা বলবো। জিয়া ভাই আমাকে আসলে আরো 10 মিনিট সময় বাড়ায় দিলে আমার জন্য ভালো হয়, কারণ আসলে সিলেবাস একটু বড়, এবং 10 মিনিট সময় দেখি যদি পারমিশন পাই আমরা আরো 10 মিনিট কথা বলবো। এনিওয়ে, এখন আমরা শিখবো, দেখবো যে বীজগণিতে কি শেখা উচিত। আমাদের বীজগণিতের মোট মার্কস হলো 9। সব থেকে ভাইটাল পয়েন্ট কিন্তু বীজগণিত। ছেলেমেয়েরা অনেকেই বুঝে না, যারা পাটিগণিত এবং জ্যামিতি ভালোভাবে বুঝে বীজগণিত বুঝে না, তারা কিন্তু বীজগণিত ফেলে রাখে। আসলে বীজগণিত ফেলে রাখে দুই ধরনের ছেলে মেয়ে। এক ধরনের ছেলে মেয়ে বীজগণিত ফেলে রাখে, তারা সব পারে, সব জানতা কি জানি আছে, ভুলে গেলাম, একটা বাগধারা আছে, তো তো তারা ফেলে রাখে যে পরীক্ষা হলে গেলে বীজগণিত পাবো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তারাই বীজগণিত ভুল করে বেশি। আরেক শ্রেণী বীজগণিত বোঝে না বলে ফেলে রাখে। তাহলে জানি না আপনি কোন শ্রেণীতে আছেন। আর মধ্যম শ্রেণী তারা ধরুন প্র্যাকটিস করে এবং তারাই কিন্তু ভালো করে। তাহলে বীজগণিতের প্রথম যেটা আসবে, প্রথম যে সিলেবাসের 9 নাম্বার আমরা দেখছি বীজগণিতের সাধারণ সূত্রাবলী এবং উৎপাদক। সাধারণ সূত্রাবলী কোনগুলো? আপনারা জানেন যে ওই বীজগণিতের 4টা সূত্র আছে, a + b² = a² + 2a + b² বা a + b² = a - b² + 4ab। এই যে সূত্রগুলো আছে, এখানে এই সূত্র থেকে একটা কোশ্চেন পরীক্ষা আসে এবং এখানে মান নির্ণয় আছে। এই মান নির্ণয়গুলো কিন্তু এই প্রাথমিক যে সূত্র, এখান থেকে কিন্তু মান নির্ণয়ের কোশ্চেনগুলো বিশেষ পরীক্ষা আসে। সুতরাং আপনাকে এই মান নির্ণয়ের অংশটা খুব ভালো করে, এবং খুবই সহজ। যদি আপনারা যে ছেলে অন্য কোনো বিষয়ে 5-7 ঘন্টা সময় দিয়ে একটা কোশ্চেন কনফার্ম করতে পারেন না, সেই ছেলে যদি শুধু 2 বা 3 ঘন্টা সময় এই মান নির্ণয়ের পেছনে দেয়, তাহলে কনফার্ম সে একটা কোশ্চেন কমন পাবে। এবং সাথে আমি রেখেছি হলো আপনার যে রেখেছি সাথে আপনাকে আপনার সাথে রেখেছি আপনাকে যে উৎপাদক। এখন দেখেন নর্মাল যে উৎপাদক আমরা শিখি সেটা কিন্তু আসলে বিসিএস পরীক্ষা ইদানিং আসে না। বিসিএস পরীক্ষা যেটা আছে সেটা হলো যে উৎপাদকের বহুপদী উৎপাদক। দেখেন ভাগশেষ উপপাদ্য একটা কথা আছে, নর্মালি যে উৎপাদকগুলো মিডল ফ্যাক্টর করা যায় না বা সূত্রের মাধ্যমে আনা যায় না, সেই উৎপাদকগুলো কিন্তু করতে হয় ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে বা জিরো ফ্যাক্টর যেটাকে বলা হয়। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এই জিরো ফ্যাক্টরের যে উৎপাদক সেইগুলা কিন্তু একটু ভালো করে শিখতে হবে। আমি মানের সাথে উৎপাদক অংশটা একসাথে রেখেছি, কেননা এই মানের সাথে উৎপাদক শিখলে আপনি এখান থেকে কনফার্ম একটা কোশ্চেন কমন পাবেন। এবং আপনি যদি দুর্বল হন সেক্ষেত্রে আমি সবসময় কথাটা কিন্তু খুব ক্লিয়ার কাট বলতেছি যে আপনি কিছু অংশ কিন্তু বাদ দিয়ে পড়তে পারবেন। এই বাদ দিয়ে যেন পড়তে পারেন, এজন্য কোত্থেকে মাস্ট কোশ্চেন থেকে সেই অংশটা কিন্তু আলাদা করতেছি। বীজগণিতের দ্বিতীয় আমাদের যেটা পড়তে হবে সেটা হলো যে সূচক এবং লগারিদম। বীজগণিতের ভাইটাল একটা সূচক এবং লগারিদম। এখান থেকে কখনো কখনো কোনো বিশেষ পরীক্ষা সূচক থেকে একটা, লগারিদম থেকে একটা কোশ্চেন, আলাদা আলাদা কোশ্চেন আসে। কখনো কোনো 39তম বিসিতে সম্ভবত কোশ্চেন একাধিক কোশ্চেন কিন্তু পরীক্ষা আসছে। সুতরাং আপনাকে বলবো আপনি সূচক এবং লগারিদম খুবই সহজ চ্যাপ্টার, এবং এখান থেকে পড়ে ফেলবেন, এবং অল্প কয়েকটা মাত্র 15টা বা 20টা ম্যাথ প্র্যাকটিস করলে সূচকের 15টা, লগের 15টা, এরকম 30টা ম্যাথ প্র্যাকটিস করলে কম পাওয়া যায়। এবং পিএইচসি যেটা করে কোশ্চেন রিপিট করে, তবে কোশ্চেনের জায়গায় রহিম আছে, রহিমের জায়গায় করিম দিয়ে দেয়, 10 আছে 10-এর জায়গায় 5 দিয়ে দেয়। আমাদের কনফিডেন্স যাদের প্রিয় শিক্ষকরা আপনাদেরকে প্রচুর প্র্যাকটিস করে, আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনারা ক্লাসে কি পরিমাণ প্র্যাকটিস পাবেন। তারা বিভিন্ন টেস্ট আপনাদেরকে নেয়, ক্লাস টেস্ট, সাবজেক্ট টেস্ট,
তারপর আপনার হলো মডেল টেস্ট বা সাবজেক্টিভ যে টেস্ট, এবং সেই টেস্টগুলোর মাধ্যমে আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন কোশ্চেন কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে, এবং সেই নতুন মাধ্যমে কিন্তু আপনারা নিজেকে অভ্যস্ত করে তুলতে পারবেন যে আপনাকে এই জিনিস এইভাবে পড়তে হচ্ছে। তাহলে সূচক গেল। দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার অসমত ও দ্বিপদী উপপাদ্য। আপনারা, একটা ছেলে আমাকে জিজ্ঞেস করছিল একবার ক্লাসে ফার্ম গেটে যে স্যার আপনি পুরা ম্যাথের একটা চ্যাপ্টারের নাম বলেন, যে চ্যাপ্টারটা করলে আমি একটা কোশ্চেন কমন পাবো, আমি আর অন্য কোনো কোশ্চেন কোনো চ্যাপ্টার পড়বো না। তখন আমি তাকে বলছিলাম ভাই আপনি অসমতা চ্যাপ্টারটা খুব ভালো করে পড়েন। তো অসমতা চ্যাপ্টার থেকে পরীক্ষায় কোশ্চেন আসেই। এই যে 35তম বিসিএস থেকে আপনি একটি পরীক্ষা দেখাইতে পারবেন না যে বিসিএস পরীক্ষা অসমতা থেকে কোশ্চেন আসে নাই। সুতরাং আপনাকে এই জায়গাটা গুরুত্ব অনেক বেশি দিতে হবে। এবং আপনি জানেন যে অসমতার ক্ষেত্রে অনেক পড়া কিন্তু না, খুব অল্প পরিমাণ পড়া এবং অনেকগুলো কম ম্যাথ, বাট এখানে বেসিক শক্ত হইতে হবে। অসমতা কি? এই বেসিক শক্ত হতে হবে। অসমতা কি? তাহলে যদি শক্ত হয় তাহলে কিন্তু আপনি অসমতাটা বুঝতে পারবেন যে আপনি অসমতা কাকে বলে, অসমতার প্রপার্টিজ গুলো কি কি। যেমন অসমতার উভয় পাশে যদি -1 দ্বারা গুণ করেন, -1 দিয়ে গুণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। অসমতার বিপরীতে গুণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়। এরকম বেসিক কিছু বিষয় শিখে কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করলে পরীক্ষা যে কোনো অঙ্ক আসলে আপনি ইনশাল্লাহ পারবেন। এজন্য আমি বলবো অসমতা ও দ্বিপদী যে সমীকরণ সেটা চ্যাপ্টারটা আপনাকে ভালো করে পড়তে হবে। তৃতীয় চ্যাপ্টার গেল। চতুর্থ চ্যাপ্টার হলো যে সেট। আপনারা জানেন সেট এত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যেখান থেকে আমরা 27তম বিসিএস থেকে বলতে পারি প্রায় প্রত্যেক বিসিএস পরীক্ষায় কোশ্চেন আসছে। সুতরাং পরের চ্যাপ্টার সেটা সেটের কথা বলো, সেট আপনাকে ভালো করতে হবে। দেন সম্ভাব্যতা। অনেকে সম্ভাব্যতা পায় না, সম্ভাব্যতা রেখে আসছে। ভাইরা সম্ভাব্যতা কিন্তু কিছুই না। আপনারা যারা খুব চিন্তা করেন যে সম্ভাব্যতা অঙ্ক কঠিন হয়, এটা আমি পারবো না, অঙ্ক দেখলে ভালো লাগে না, কখন কি ভেতরে ঢুকে দেখছেন আসলে সম্ভাব্যতা কি? সম্ভবত কিছু না, আকাশ অনেক মেঘ হয়েছে, খেয়াল করে দেখেন। তা মেঘ হলে পারে বৃষ্টি হইতেও পারে, নাও হইতে পারে। তাহলে এই যে হওয়া এবং না হওয়া, এই বিষয়টা হলো সম্ভাব্যতা। কিছু জিনিস আছে যেটা হবেই, সেটা তার মান হচ্ছে 1, যেটা হইতেই হবে। যেমন মৃত্যু, আপনি পৃথিবীতে আসছেন, আপনি মরবেনই, তাহলে আপনি মারা যাবেন, এটা কিন্তু হবেই, এটার মান 1। আর যেটা হবেই না, যেমন আপনি যদি বলেন যে কালকে সকালে সূর্য পশ্চিম দিকে ঘুরবে, এটা কিন্তু হবেই না। তাহলে যেটা হবেই না সেটার মান হচ্ছে 0, এবং যেটা হবেই সেটার মান হচ্ছে 1। এই দুইয়ের মধ্যবর্তী যত ঘটনা সেটাই কিন্তু সম্ভাব্যতা। তাহলে আপনি এই সম্ভাব্যতার বেসিক বিষয়টা যখন পরিষ্কার হবেন, তখন আপনাকে সম্ভাব্যতার কিছু বিষয় নিয়ে একটু প্র্যাকটিস করলে আপনি সম্ভাব্যতার চ্যাপ্টারে একটা কোশ্চেন আসবে এবং সেই ম্যাথটা কিন্তু আপনি করতে পারবেন। এখন আসবো বীজগণিতের হার্ট, আত্মা, যেটা আর কি বিন্যাস সমাবেশ। ছেলেমেয়েরা কিন্তু এই জায়গাটা একেবারে সেরকম দুর্বল, সকালে পড়ছে বিকালে নাই। তো এই জন্য রিকোয়েস্ট করব বিন্যাস সমাবেশে একটা ক্লাসে আপনি আমার সাথে আসুন। ভাই আপনার সাথে চ্যালেঞ্জ করি, যদি আপনি বিন্যাসের অঙ্ক না পারেন আপনি কোনোদিন আর ক্লাসে ঢুকতে হবে না প্লিজ। বিন্যাস হলে খুবই মজার অঙ্ক, আমরা এটা খুবই ভালো একটা চ্যাপ্টার, একটু 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 দেখলেই কিন্তু পারা সম্ভব। আমি ছোট্ট করে 10 সেকেন্ডে একটা কথা বলে দিই। বিন্যাস হচ্ছে, দেখেন ছেলেরা তারা কিন্তু অনেক অগোছালো, বাসায় গিয়ে দেখবেন এই বাসায় ক্লাস থেকে হোক অফিস থেকে হোক কোথাও গিয়ে বাসায় গিয়ে জামা কাপড় খুলে বই ব্যাগটাকে ইচ্ছা মতো সব এক জায়গায় এলোমেলো করে রাখে। তাহলে এই যে এলোমেলো করে রাখা, নিজের মতো করে রাখা, কোন রকম নিয়ম কানুন না মেনে চলা, এটি কিন্তু বিন্যাস। এবং একটা মেয়ের দিকে তাকান, ও কিন্তু অফিস থেকে আসুক বা বাইরে থেকে বেড়াইতে আসুক, এসে সুন্দর করে জিনিসপত্র গোছায় রাখে, জামার জায়গায়, প্যান্টের জায়গায়, জুতার জায়গায়। এই যে নির্দিষ্ট নিয়ম মেনে চললো, নির্দিষ্ট নিয়ম করে বাছাই করলে কোথায় কোনটা রাখা যায়, এটি কিন্তু সমাবেশ। তাহলে আপনাকে বেসিক বিষয়টা শক্ত হইতে হবে যে এটা বিন্যাস, এটা সমাবেশ। পরীক্ষা হলে ছেলেমেয়েরা খুঁজে পায় না কোনটা বিন্যাস আর কোনটা সমাবেশ, এটা কিন্তু বড় একটা প্রবলেম। তো এখানে প্রবলেম হওয়ার কিছুই নাই। আসলে যদি আপনি সত্যি সুন্দর করে একটু বেসিকটা শক্ত করে বুঝে বুঝে ম্যাথ গুলো করেন তাহলে পারার কথা। এবং চাকরি পরীক্ষা বা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে বিন্যাস থেকে একটা কোশ্চেন এবং সমাবেশ থেকে একটা কোশ্চেন পরীক্ষা আসে। কোনো সময় হয় বিন্যাস আসে, সমাবেশ আসে, অথবা কোন দুইটা চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকে। সুতরাং এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর চ্যাপ্টার হলো ধারা। ভাইয়েরা এই ধারার চ্যাপ্টারটা হলো ম্যাথেও আসে, মেন্টাল অ্যাবিলিটিতে আসে। অর্থাৎ ধারা এখানেও কোশ্চেন থাকে, ওইখানেও কোশ্চেন থাকে। একটু উদাহরণ দিই, সেটা হলো দেখেন আমরা জানি যে ধারার ক্ষেত্রে ধারা দুই, একটা সমান্তর ধারা, একটা হলো গুণোত্তর ধারা। তো সমান্তরা গুণোত্তরা n-তম পদ নির্ণয়, সমষ্টি নির্ণয়, পদ সংখ্যা নির্ণয়, শেষ পদ নির্ণয়, প্রথম পদ নির্ণয়, এইগুলা কিন্তু আসে হলো ম্যাথের ক্ষেত্রে। আর মানসিক দক্ষতার অংশ গিয়ে আসে বিলুপ্ত পদ নির্ণয়। একটা ধারা মনে করেন 1, 1, 2, 3, 5, 7 এইভাবে দিয়ে বলো ধারাটি 10ম পদ নির্ণয় করুন। তো এই ধরনের কোশ্চেন কিন্তু মানসিক দক্ষতা আসে। সুতরাং আপনি একটা ধারার চ্যাপ্টার যদি সুন্দর করে পড়েন, তাহলে এদিক থেকে যেমন ম্যাথ কভার করবো, অন্যদিক থেকে মানসিক দক্ষতার অংশও কিন্তু কভার করবে। এবং সর্বশেষ সিলেবাসের যে অংশ হলো পরিসংখ্যান। পরিসংখ্যান আমরা জানি পরিসংখ্যানের উপর ছেলেমেয়েরা মাস্টার্স করে, অনার্স করে। সেই পরিসংখ্যানের চ্যাপ্টারে একটা চ্যাপ্টার কি গুছিয়ে হলে পড়া সম্ভব?
তারপর আমি বলবো সম্ভব। কেননা পাবলিক সার্ভিস কমিশন একটা নির্দিষ্ট জায়গা থেকে কোশ্চেন থাকে, আপনারা জানেন যে শুধু গড়ের চাপ্পাটা পরিসংখ্যান করলে সেখান থেকে কোশ্চেন যদি আসে তাহলে কমন পাওয়া সম্ভব। আমরা কিন্তু মোটামুটি সিলেবাস আলোচনা নিয়ে কথা বলে ফেলছি, সিলেবাস আলোচনা নিয়ে কথা বলে ফেলছি। আরেকটা বিষয় এখন দেখাবো আপনাদেরকে, সেটা হলো যে আমি যে বইটার কথা বলছিলাম, বইটা হলো এই যে টিজি সিরিজের গাণিত যুক্তি বিসিএস কনফিডেন্স কর্তৃক, একটু বইটা ভালো করে জাস্ট আপনারা দেখে নেন। এটা টিজি সিরিজ বিসিএস কনফিডেন্সের গাণিত যুক্তির বই। বইটা অনেক ভালো মানের এবং এখানে চ্যাপ্টার গুলো টু দ্য পয়েন্ট সাজানো আছে। আপনি ইচ্ছা করলে এই বইটি আপনি কালেক্ট করতে পারেন। তবে দেখেন, এটা কিন্তু আসলে জোরের বিষয় না, আপনার ভেতর থেকে তাগিদে আসতে হবে যে আপনি আসলে তাগিদে আসতে হবে। এই কারণে ভেতর থেকে তাগিদে আসতে আপনি আসলে কোন কোন এই কোনটা আপনি কাজে লাগাতে চাচ্ছেন। দেখেন এখন যেহেতু আপনি ক্লাস করতে পারতেছেন না, আপনার হাতের কাছে ভালো একটা বই, ভালো কিছু লেকচার শিট, এটা থাকা কিন্তু খুব জরুরি। বিসিএস কনফিডেন্স আগামী 1 তারিখ থেকে লাইভ ক্লাসে আসতেছে। আপনারা অফলাইনে যেমন ক্লাস পাইতেন, আপনারা বিভিন্ন ব্রাঞ্চে যেমন ক্লাস পাইতেন, এরকম একযোগে কিন্তু কনফিডেন্স আপনাদেরকে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে। খুবই ভালো একটা উদ্যোগ এবং আমি আশা করব যে শাহ মোহাম্মদ সজীব স্যারের কণ্ঠে সুর মিলাবো, যে তিনি আসলে যেভাবে বলেছেন যে এই জায়গাটা যে অফলাইন কার্যক্রম, এই অনলাইনে কার্যক্রম যেন পরবর্তীতে যেন চালু থাকে। কেননা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেকে যারা আসলে ক্লাস করতে আসতে পারে না বা তাদের পক্ষে সম্ভব হয় না ঢাকায় এসে ক্লাস করা, বা তাদের পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যার কারণে পারে না, তারা যদি আপনারা যদি এভাবেই এই কোর্সটাকে চালু রাখেন তাহলে কিন্তু ছেলেমেয়েরা অনেক উপকৃত। আমি শ্রদ্ধেয় কবি স্যারের কথা বলবো, স্যারের কিছু বক্তব্য শুনেছি, অনেক ভালো লেগেছে। অমায়িক একজন মানুষ, খুলনা ব্রাঞ্চের, আসলে কি বলবো, তার শ্রদ্ধার মানে কি বলবো, তিনি সর্বোচ্চ শ্রদ্ধার পাত্র আমার কাছে। অনেক ভালো মানুষ, আমাকে অনেক পছন্দের মানুষ। তিনি অনেকগুলো সুন্দর কথা বলেছেন। আপনারা প্রিভিয়াস ভিডিও গুলো একটু দেখে নিবেন, দেখবেন যে স্যাররা অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। কথাগুলো খুবই জরুরি। তাদের স্ট্রাগল লাইফ, তারা কিভাবে জীবনের এই প্রান্তে পৌঁছেছেন, এইগুলো কিন্তু খুবই জরুরি। এখন আমি আপনাদের সামনে জাস্ট, আর আমার 2 মিনিট সময় আছে, আমি 2 মিনিট সময় একটু নিব আপনাদের সাথে। বন্ধুরা, ক্যাডার হওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি আসলে কি ক্যাডার হইতে চান? আপনি আসলে কি সরকারি কর্মকর্তা হইতে চান? আমি আসলে সদীপ স্যারের একটা লাইন একটু মিলাই। সদীপ স্যার একটা লাইন দেখছেন গতদিন, বলছে বা পেপারও দেখছেন যে এই করোনার মধ্যে সরকারি চাকরিজীবীরা কিন্তু পূর্ণ বেতন পাচ্ছেন, তারা কিন্তু ভালো আছেন। আমি অন্যান্য চাকরির প্রতি শ্রদ্ধা রেখে আমি একটু বলতে চাই, প্রচুর পরিমাণ কর্মী কিন্তু ছাঁটাই হচ্ছে। প্রাইভেট ব্যাংকগুলোতে স্যালারি অর্ধেক করে দিয়েছে। তো এটা কিন্তু খুব দুর্বিষহ একটা বিষয়। এই জন্য আপনার সামনে এত সুযোগ থাকার পরে আপনি কেন এই সময়টাকে নষ্ট করবেন? কেন জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেবেন না? আমি নন গভর্নমেন্ট জব করেছি, আমি দেখছি যে আসলে সেখানে জীবন থাকে না। এজন্য আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি একটা সরকারি চাকরি, এনিহাও একটা সরকারি জব আপনি করেন। এখানে আপনি যেমন সম্মান পাবেন, তেমন আপনি পাবেন লাইফে সিকিউরিটি, আপনার অন্যরকম স্ট্যাটাস থাকবে। আপনি জায়গাটা অনলাইনে বলা উচিত তা বলে ফেলে, আপনি বিয়ের বাজারও কিন্তু অনেক দাম পাবেন। অনেক ছেলেই কিন্তু অনেক খুশি হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা কিন্তু খুবই মজার। আমি এমনি ক্লাসে অনেক প্রাণবন্ত, অনেক হাসি খুশির মানুষ। তো আমি আসলে অনেক মজা করে কথা বলতে ভালোবাসি। জীবনকে উপভোগ করুন আর বি পজিটিভ, সবসময় পজিটিভ হবেন। আপনারা যারা খুব নেগেটিভ চিন্তা করেন, আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে জীবনে 5 বার 6 বার বিশেষ পরীক্ষা দিচ্ছে, চাকরি হয় না, তারাই কিন্তু আপনাদের সব থেকে বড় শত্রু। তাদের ধারে কাছে আপনি যাবেন না। কেননা আপনি নিজেকে কখনো ট্রাই করছেন? তারা কি ভালো কখনো ট্রাই করছিলেন? আসলে কিন্তু করেনি। তাদের চিন্তা ভাবনা ছিল বাজারের বই কিনতে, এক গাদা পড়ে, কখনো কিন্তু ভালোভাবে পড়ে নাই। আপনি নিজেকে নিজের প্রতিদ্বন্দ্বী বানান, নিজেকে নিজে শাসন করুন। আমি সবসময় কিন্তু কথা বলি, নিজেকে নিজে শাসন করুন। কারণ আপনি যখন নিজেকে নিজে শাসন করতে পারবেন, যেমন আপনার ভোরবেলা উঠতে ভালো লাগতেছে না, আপনি উঠে যান, উঠে গিয়ে পড়তে বসুন। কেননা আপনার ভেতরে এই তাগিদটা থাকতে হবে যে আপনার অনেক দিনের পরিশ্রমের ফল কিন্তু ক্যাডার সার্ভিসে আসা। আপনি মনে করবেন না যে 2 দিন পড়লে আপনি ক্যাডার হয়ে যাবেন, হবেন না কিন্তু। আপনার জন্য অবশ্যই অনেক সময় নিয়ে, অনেক মেধা, অনেক শ্রম দিয়ে কিন্তু আপনার ক্যাডার সার্ভিসে আসতে হবে। আপনি ক্যাডার সার্ভিসের, আমরা দীর্ঘদিন ক্লাস দিচ্ছি, ক্যাডার সার্ভিসে কিন্তু খুব ভালো স্টুডেন্ট হলেই কিন্তু ক্যাডার হওয়া যায় না, আবার খুব খারাপ স্টুডেন্ট হলে ক্যাডার হওয়া যাবে না সেটা কিন্তু না। আপনার পরিশ্রমটা খুব গুরুত্বপূর্ণ, আর বুঝে পড়া, কি পড়বেন কি ছাড়বেন এইটা বোঝা, এবং সেই বোঝাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আগামীকাল আপনার সাথে যোগ দিবেন আমার খুব প্রিয় একজন ভাই, সবুজ ভাই, সবুজ স্যার। বাংলার অত্যন্ত ভালো টিচার, স্বনামধন্য পুলিশ বিভাগের সফল একজন কর্মকর্তা এবং অত্যন্ত ভালো ক্লাস নেয়। আপনারা সুমন স্যারের, সবুজ স্যারের সেই কথাগুলি শুনবেন এবং স্যারের প্রতি আমার শ্রদ্ধা, এবং যারা ক্লাস নিয়েছেন, যারা ভবিষ্যতে ক্লাস দিবেন, সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। এবং আমি আসলে অনেক বিনয়ী, আমার শ্রদ্ধা আমার লায়ন ম্যাডাম, এমডি মহোদয় তাসলিমা গিয়াস ম্যাডামকে, তার এত সুন্দর একটা
সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। কনফিডেন্স সবসময় আপনাদের সাথে ছিল, আপনাদের সবসময় সাথে থাকবে, এবং আপনারা কনফিডেন্সের সেই সেবাটি গ্রহণ করুন। এবং যে কোনো বিষয়ে যদি আপনি জানতে মন চায়, ইচ্ছা করে, আপনি দেখেন স্ক্রলে একটা নাম্বার উঠতেছে, সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। কনফিডেন্সের পেজেও আপনি মেসেজ করতে পারেন, এবং আমার ভিডিও লিংকে আপনি কমেন্টস করতে পারেন। সর্বাত্মক চেষ্টা করব আপনাদের এই সেই কোশ্চেনগুলো অ্যান্সার করার জন্য। আপনাদের সার্বিক মঙ্গল, আপনাদের সুস্থ, আপনাদের সবাই যেন করোনায় মনোবল ভেঙে না পড়েন, আল্লাহ পাক আপনাদের ভালো রাখুক, এই প্রত্যাশা জ্ঞাপন করে আজকে এখানেই বিদায় চাইছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তো ভালো থাকুন ইনশাআল্লাহ। কনফিডেন্স পরিবারকে ধন্যবাদ, এবং সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জ্ঞাপন করে আজ এখানেই বিদায় চাইছি। আসসালামু আলাইকুম।